হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন এবং অশরীরী চ্যানেলে এই ঘটনাগুলো দারুণভাবে আপনারা উপভোগ করেন। আমি সৌম্য মুখার্জি। আজ বুধবার আপনাদের সঙ্গে অশরীরী চ্যানেলে। প্রথমেই একটু বলে রাখা ভালো যে এই অশরীরী চ্যানেলটা কোনো রকম কুসংস্কার, অলীক বা কাল্পনিক কোনো জিনিসকে এখানে প্রতিষ্ঠা করে না বা তার দ্বারা শ্রোতা বা দর্শকদের প্রভাবিত করার চেষ্টা করেন না। কারণ আমরা সবাই বিজ্ঞান মনস্ক। এখন বিজ্ঞানের প্রভূত উন্নতি এখন চারপাশে। ফলে বিজ্ঞানকে আমরা নেগলেক্ট করা যায় না। সকালে দাঁত ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবটাই জুড়ে আছে কিন্তু বিজ্ঞান। তো কিন্তু বিজ্ঞানের এই উন্নতির যুগেও কিছু ঘটনা এমন ঘটে যায় মানুষের জীবনে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ যাদের সাথে ঘটেছে তারাও দিতে পারেননি, অন্য কেউ দিতে পারেননি। হয়তো এক কথায় বলে দিয়েছেন, না এটা ভুল বা মিথ্যে। তাই যারা এই ধরনের ঘটনা পাঠান, অশরীরী চ্যানেল তার সত্য মিথ্যা যাচাই করতে যায়নি। অশরীরী চ্যানেল খালি শুনেছে মাত্র এবং শুনে আপনাদের সামনে উপস্থাপনা করেছে। চ্যানেলের সঞ্চালক বা উপস্থাপক আমি নিজে। সুতরাং কোথায় জলপাইগুড়ি, কোথায় দীঘা, কোথায় কোচবিহার, কোথায় নদিয়া ডিস্ট্রিক্ট, এত তো এগুলো সম্ভব নয়। এবং কোনো ঘটনা আজ থেকে 30 বছর, 40 বছর, 17 বছর, 5 বছর, 10 বছর আগেকার ঘটনা। তো ফলে বুঝতে পারছেন যে সম্ভব নয় এতটা খোঁজ খবর করা বা কিছু। ঘটনা যখন আসে তখন আমি পড়ি এবং বা অডিওগুলো শুনি, শুনে একটা মানে সিদ্ধান্তে আসার চেষ্টা করি যে হ্যাঁ, ইটস মে বি পসিবল, হতে পারে। এরকম ঘটনা তো আমি শুনেছি আগে অনেকের থেকে। তো এইবার আমি বারবার শুনে নিয়ে তারপর আপনাদের কাছে আসি। আপনারা হয়তো বলবেন যে আপনি কিন্তু ডিসকন্টিনিউ করেন, এই 6 দিন বাদে আজকে 7 দিনের দিন এলেন। একদমই ঠিক। আমি 7 দিন, 6 দিন বাদে 7 দিনের দিন এলাম। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমি একদিন বাদে রোজ আসতে পারি। কিন্তু মুশকিলটা হবে কি জানেন? সে গল্প শুনলে আপনাদের ভালো লাগবে না। মানে অন্য কোনো অলৌকিক চ্যানেল হয়তো আপনারা দেখেন এবং সেখানকার আপনি মানে একটু শুনলে, আমার ঘটনাগুলো শুনলে হারাক ফারাক বুঝতে পারবেন। জানি না আপনারা সেটা পারেন কিনা। এবং এই অশরীরী চ্যানেলের আপনারা দেখেছেন যে কোনো অহেতুক আমি কোনো ওই রক্ত মাংস দেয়া থাম্বনেল বা কোনো কিছু মিউজিক এফেক্ট, সাউন্ড এফেক্ট যেটা বলে, এগুলো হয় না। আমি আপনাদের সামনে সরাসরি বসে কে কি কার সাথে কি হয়েছে আমি সেইগুলো বলি। তবে ঘটনা বলার আগে আপনাদের বলি যে এইসব ঘটনা দ্বারা কেউ কিন্তু প্রভাবিত হবেন না। কারণ এর আগে 2-1টা ভিডিও আগে পশ্চিম মেদিনীপুরের একটা ঘটনা বলার সময় আমার একটা তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমার আছে। তাই বলছি প্রভাবিত হবেন না। আনন্দ নেবার জন্য এবং সময় কাটাবার জন্য এই ঘটনাগুলো শুনবেন এবং ঘটনা শোনার পরে এগুলো আর মাথায় রাখবেন না। এগুলোকে সম্পূর্ণভাবে মাথা থেকে উড়িয়ে দিয়ে অন্য কিছু শুনবেন। কমেন্ট করতে হয় করবেন। ঠিক আছে? তো চলুন আজকে প্রথম ঘটনায় যাই। আজকের প্রথম ঘটনা বা আজকের ঘটনার যেটা ট্যাগলাইন বা একটা টাইটেল, এই ট্যাগলাইনটা হচ্ছে, তাতাইকে রাত 12টার সময় কলেজের মাঠে ডেকে নিয়ে গেল কে বা কারা। এইটা আজকের ট্যাগলাইন। তো সেটা তো নিশ্চয়ই আপনাদের আমি বলবো। তার আগে 2-3টে ঘটনা আমি বলে নিই। 3টে ঘটনা অ্যাটলিস্ট আমি বলে নিই আপনাদের। প্রথম ঘটনাটা পাঠিয়েছে বেহালা থেকে। ওর নাম কি? রাজশ্রী। রাজশ্রী। তো রাজশ্রী বলছে যে ওর মায়ের জন্ম 1978। তা দেখুন, যে মেয়ে এখন বড় হয়ে গেছে তার মায়ের জন্ম 1978, আর আমি 1978 সালে, আমি গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়ে যায়। ওই 78 সালে আমি গ্র্যাজুয়েট হই কলকাতা সিটি কলেজ থেকে। তো অনেক ডিফারেন্স। তো রাজশ্রী বলছে ওর মায়ের যখন 6-7 বছর বয়স, অর্থাৎ তাহলে 1978 থেকে আপনি 6-7 বছর আরো এগিয়ে আসুন, তাহলে কি দাঁড়ালো? হয় 84 নয় 85 সালের ঘটনা। তাই তো দাঁড়াচ্ছে। তো 84-85 সাল নাগাদ জয় রাজশ্রীর মা এবং রাজশ্রীর দাদু
দুজনেই একসাথে অশরীরীর দর্শন পেয়েছিলেন। এবার কিভাবে পেয়েছিলেন আমি আপনাদের গোটা ঘটনাটা নিশ্চয়ই বলবো। তো 1984 বা 85 যে সালেরই ঘটনা হোক, রাজশ্রী আমাকে বলছে যে ওর মায়ের যে মামা বাড়ি, তারা সবাই এদেশি এবং ওরাও এদেশীয়। এখন এই বাঙাল ঘটি এইগুলো নিয়ে একটা এটে চলে আর কি, মানে কাদের রান্না ভালো, কার রান্না খারাপ, কার ইয়েতে। তবে এদেশীয়দের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে ওনাদের কিন্তু পুজো পার্বণ কিন্তু অনেক রকম, যেটা ইস্ট বেঙ্গলের মধ্যে অত পুজো পার্বণের মানে নেই, অন্তত আমার বাড়িতে তো নেই আমি যতটা জানি। কারণ এদেশিদের বিভিন্ন রকম পুজো আচ্ছা এগুলো কিন্তু আছে। তার মধ্যে একটা হচ্ছে ধরুন রান্না পুজো, যেটা ভাদ্র মাসে হয়, ঠিক আছে। তারপরে যাই হোক, তারপরে তো ইতু পুজো, অমুক পুজো, তমুক পুজো, এগুলো তো আছেই। যাই হোক, অনেক নিয়ম আছে। আমার 2 দিদির বিয়ে হয়েছে এদেশির ঘরে, আমি জানি। তা রাজশ্রী বলছে যে ভাদ্র মাসে যে রান্না পুজোটা হয়, তো এই রান্না পুজোর সময় বলছে যে আমার মায়ের তখন 6-7 বছর বয়স, দিদা মানে রাজশ্রীর দিদা, সে মামাকে নিয়ে তার বাপের বাড়ি গেছে। বাপের বাড়িটা কোথায়? পাটল। এই পাটল জায়গাটা আপনাদের বলে দিই, এই পাটলটা হচ্ছে ডায়মন্ড হারবারের দিক যেতে আপনি মশাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঢুকতে পারেন, আবার উস্তি বলে যে জায়গাটা আছে ওখান থেকে আপনি যেতে পারেন। দেখুন ওই এলাকার যদি কেউ থাকেন আমাকে জানাবেন যে ঠিক না ভুল আমি। তো উস্তি দিয়েও যাওয়া যায়, আবার মশাটের মধ্যে দিকেও যাওয়া যায়। তো যাই হোক, ওই রান্না পুজো উপলক্ষে 2 দিন আগে রাজশ্রীর দিদিমা তার মামাকে নিয়ে চলে গেছেন বাপের বাড়িতে। কিন্তু রাজশ্রীর মা তিনি বাড়িতে রয়ে গেছেন, তিনি একটু মানে বাবা নেওয়াটা সব মেয়েরাই হয়, বাবাকে একটু বেশি করে। তো উনি বাড়িতে ছিলেন। এবার রাজশ্রীর দাদু যিনি, অর্থাৎ যার শ্বশুর বাড়ি পাটলে, তা তার স্ত্রী তো গেছেন তার ছেলেকে নিয়ে, এবার মেয়ে তার কাছে। এবার উনি রান্না পুজোর আগের দিন উনি বাজারে গেছেন। বাজারে গিয়ে একটা বড় ইলিশ মাছ কিনেছেন। যদি আমি ভুল না হই তাহলে যারা এই দেশীয় তারা একটু বলবেন যে ওই রান্না পুজোতে ইলিশ মাছটা বোধহয় মাস্ট। হ্যাঁ, যদি ভুল না হয় তাহলে আমাকে একটু করে দেবেন, বলে দেবেন। তো উনি একটা বড় সাইজের ইলিশ মাছ কিনেছেন এবং সেই ইলিশ মাছ কিনে উনি কেটে কুটে নিয়ে এসছেন বাড়িতে, এসে ভালো করে ধুয়ে তাতে হলুদ টলুদ মাখিয়ে একটা টিফিন বাটিতে ভরেছেন, বড় টিফিন বাটিতে ভরে মেয়েকে নিয়ে উনি চললেন সেই ওনার শ্বশুর বাড়ির দিকে। তো ওনার শ্বশুর বাড়ির দিকে উনি চললেন। এখন ব্যাপারটা হলো কি যে উনি ওনার মেয়েকে নিয়েছেন, মানে গাড়ি থেকে নেমে যখন গ্রামের মধ্যে যখন ঢুকবেন মেয়েকে কাঁধে নিয়ে নিয়েছে। উনি কাঁধে করে নিয়ে যেতে একটু বেশি পছন্দ করে, মানে বাচ্চাদের কাঁধে তুলে নিতে অনেককে দেখবেন এই কাঁধে নিয়ে যায়। তা কাঁধে নিয়েছেন এবং এক হাতে ওই টিফিন ক্যারিয়ারটা ধরা আছে, যেটা মাছ আছে। এবারে ওই পাটলের মধ্যে ঢুকতে গেলে যদি গ্রামের মধ্যে রাস্তা দিয়ে আপনি যান তাহলে আপনার 30-40 মিনিট হাঁটতে হবে। আর একটা সোজা রাস্তা আছে যেটা খুব ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে ওখানে জোড়া শ্মশান আছে। মানে জোড়া শ্মশানটা আপনাদের একটু বুঝিয়ে দিই। ওখানে 2টো শ্মশান আছে, একটা ধরুন এই গ্রামের, একটা ওই গ্রামের, মাঝখান থেকে একটা এরকম ছোট ব্যাস মানে বেড়ার অথবা ইটের গাঁথনি করে একটা বাউন্ডারি দেওয়া আছে। একটা ওই দিকের গ্রামের শ্মশান পড়লো, একটা এই দিকের গ্রামের শ্মশান পড়লো, এরকম 2টো শ্মশান পাঠাবো। এইবারে ওর দাদু চিন্তা করছেন যে এতখানি হেঁটে লাভ কি। তারপরে কাঁধে মেয়ে বসে আছে 6-7 বছরের, বাবার গলা জড়িয়ে। এবার উনি চিন্তা করছেন যে কোন দিক দিয়ে উনি যাবেন। তা করতে করতে উনি ঠিক করলেন যে দূর কি আর হবে, এই শ্মশানের পাশ দিয়ে যাই। এই তো শ্মশানটা পার হলেই ডান দিকে টার্ন নিয়েছে রাস্তা, সেই ডান দিকে রাস্তা ধরে আরো কিছুটা গিয়ে আবার বাঁ দিকে গেছে রাস্তা। এইভাবে যেতে হবে, তবে খুব কাছে হবে সেটা। তো উনি ওই শ্মশানের রাস্তাটা উনি ধরলেন এবং শ্মশানটা টপকেও গেলেন। এবং ওই শ্মশানের ওই জায়গাটা এমনই যে তার ত্রিসীমানায় কোনো জায়গায় কোনো বাড়ি ঘর দুয়ার নেই, মানে ডাকলেও আপনি সাহায্য চাইলেও আপনি পাবেন না।
এইরকমই একটা মানে পাণ্ডব বটি 4-5টা থমথম করে। এবং শ্মশানটা পার হয়ে মানে শ্মশানের আগে ডান দিকে একটা পুকুর আছে, শ্মশানের এপারের দিকটা একটা বিস্তর খোলা প্রান্তর বা একটা মাঠ। এবার এই শ্মশানটা পার হয়ে আপনি যখন ডান দিক কাটলেন, তখন দু সাইডে এদিকে তাল বাগান, এপাশে বাঁশের ঝোপ, বাঁশ গাছের ঝাড়, কোথাও কলা বাগানের স্তূপ, কোনো জায়গাতে ডোবা, যেমন গ্রামের পটভূমি হয় ঠিক সেই রকম। তো যাই হোক, উনি শ্মশানটা পার হয়ে মেয়েকে ঘাড়ে নিয়ে উনি ডান দিকের রাস্তাটা যখন ধরলেন, ধরে কিছুটা এগিয়েছেন, তখনই কটা বাজে ধরুন প্রায় সন্ধে সন্ধে হয়ে আসবে এরকম, পুরো সন্ধে কিন্তু হয়নি, মানে ধরুন 5:45 এরকম। তা সেটা কিন্তু মানে একটু সন্ধে 6:30 বা 7টা কিন্তু গ্রামে কিন্তু সেটা কিন্তু রাত, আমাদের শহরের মানুষদের কাছে সেটা হয়তো টি টাইম। এখন ব্যাপারটা হলো যে উনি তো ডান দিকের রাস্তাটা ধরলেন, ধরে কিছু দূর এগিয়ে যাবার পর উনি হঠাৎ দেখলেন যে ওই যে বাঁশবাগানের যে জঙ্গল, ওখান থেকে সাদা কাপড় পরা একটা মহিলা, বেটে খাটো, খুব উঁচু লম্বা না, বেটে খাটো এক মহিলা, তিনি জঙ্গল থেকে বেরিয়ে এসে ওর দাদুকে ক্রস করে আগে আগে যাচ্ছে। তো ওনার দাদু তখন বয়স কম হলেও উনি শ্বশুর বাড়ি যাচ্ছেন মেয়েকে নিয়ে রান্না পুজো উপলক্ষে, বয়স কম হলেও আগেকার দিনের মানুষ তো সেন্সটা একটু বেশি ছিল। তাই মহিলা যে ওর দাদুকে জঙ্গল থেকে বেরোলো প্রথমত, দ্বিতীয় হচ্ছে দাদুকে ক্রস করে ওই যে আগে যাচ্ছে এবং তার চলন বলন, মানে বলন না চলনটা দেখে ওনার কিন্তু একটু অস্বাভাবিক কিছু মনে হলো, যেহেতু ভালো না। তো ওই মহিলা সামনে সাদা শাড়ি পরে এমনভাবে সে যাচ্ছে, মানে শরীরটা ঝাঁকাতে ঝাঁকাতে, আপনারা অনেক সময় দেখেন ওই যখন ওই লিকুইড কোনো মেডিসিন খান, অ্যালোপ্যাথিক লেখা থাকে শেক অয়েল বিফোর ইউজ, অর্থাৎ ঝাঁকিয়ে নেবেন খাবার আগে। তা এই সেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তা এটা দেখতে পেয়ে বাবার কাঁধে বসে থাকা সেই 6-7 বছরের বালিকা জয়শ্রীর মা বলে ওঠেন, বাবা বাবা, নাচুনি দিদা, বাবা বাবা, নাচুনি দিদা যাচ্ছে, নাচুনি দিদা। তো ওনার বাবা বলছেন, এই মা চুপ কর চুপ কর চুপ কর, মানে কথা বলতে না করছেন, কারণ হাতেই কাঁচা ইলিশ মাছ, বুঝতে পারছেন, উনি বুঝতে পেরেছেন যে একটা অস্বাভাবিক কিছু। এবং ওই মেয়ে তো সমানে নাচুনি দিদা করতে করতে যাচ্ছে, আর উনি সমানে চুপ করাচ্ছেন। এবার রাস্তাটা যখন আবার বাঁ দিকে টার্ন নিল, তখন উনি পরিষ্কার দেখলেন যে ওই যে মহিলা আগে আগে যাচ্ছিল, সে হঠাৎ করে ওই তাল বাগানের ওই জঙ্গলের মধ্যে সে ঢুকে গেল। তো উনি সবটাই বুঝতে পারলেন। তা বোঝার পরে এইবারে হাঁটতে হাঁটতে উনি সেই ওনার শ্বশুর বাড়ির কাছাকাছি যখন পৌঁছেছেন, উনি খুব জামাই হিসেবে ওই পাটলে, যেখানে ওনার শ্বশুর বাড়ি, খুব মানে পপুলার ছিলেন, কারণ উনি খুব মিশতে পারতেন লোকের সাথে। ভদ্রলোকের নাম ছিল রমেশ বাবু, মানে নাম ছিল রমেশ, আমি রমেশ বাবু বলে বলছি, এখন তিনি বেঁচে নেই। তো খুব পপুলার ছিলেন, সবাইকে ডেকে খুঁজে কথাবার্তা বলতেন পাড়ার লোকেদের সাথে, যার জন্য সবাই খুব ভালোবাসত। এবার সন্ধে সন্ধে উনি যখন ওনার শ্বশুর বাড়ির সামনে পৌঁছেছেন, তখন ওখানে কয়েকজন মহিলা পাড়া, তারা এই গোল হয়ে দাঁড়িয়ে গল্প গুজব করছে। তা ওরা ওই রাজশ্রীর দাদুকে দেখে বলে উঠেছেন, আরে জামাই, এত রাত্রে কি ব্যাপার, মেয়েকে কাঁধে নিয়ে? তা উনি বললেন, হাসতে লাগলেন এবং বললেন যে আমি এই তো, আমার ওয়াইফ তো আগে এসে গেছে, তা আমি মেয়েকে নিয়ে এখন আসলাম। তা বলে, জামাই তোমার হাতে কি? তা বলছে, এতে ইলিশ মাছ। বলে, কাঁচা? তা বলছে, হ্যাঁ, আমি বাজার থেকে নিয়ে কাটিয়ে হলুদ টলুদ মাখিয়ে নিয়ে এসছি। তখন যে রাস্তা দিয়ে এসছে, এবার ওই মহিলারা তো জানেন, তারা বলছে, জামাই তোমার তো সাহস কম না, তুমি ওই কাঁচা ইলিশ মাছ নিয়ে শ্মশানের ধারের ওই রাস্তা দিয়ে তুমি এলে? তখন উনি হাসছেন, হাসতে হাসতে বলছেন ওই পাড়ার মহিলাদের যে, বৌদি, আমার আগে এখান থেকে কেউ কেউ গেছে? তা পাড়ার ওই মহিলারা এই ওর মুখের দিকে তাকাচ্ছেন, ঠিক বুঝতে পারছেন না, বলে, কে যাবে?
তো বলে কাউকে যেতে দেখেননি এখান থেকে? তা বললো না, কাকে দেখবো যেতে? তা হলো বৌদি, আপনারা যতই বলুন, মানে আপনারা যেটা ভাবছেন ঠিক সেটাই কিন্তু হয়েছে। আমি তার দেখা পেয়ে গেছি, এবং সে জঙ্গল থেকে বেরিয়ে আমাকে ক্রস করে আমার আগে আগে যাচ্ছিল। তাই আপনারা না বললেও আপনারা যেটা ভাবছেন সেটাই ঠিক, যে শ্মশানের ধার দিয়ে আমি আসলাম কি করে। এবং তার দেখা, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমার আগে আপনাদের এখান থেকে কেউ গেছে, দেখেছেন তাকে? এবার এই কথা শুনে ওই গ্রামের মহিলারা বলে ওঠেন, এই জামাই জামাই এ কথা বলো না, শিগগিরই তুমি মাছ নিয়ে ঘরে ঢোকো। ওনাকে তাড়িয়ে বাজিয়ে তাড়াতাড়ি ওই মাছ নিয়ে মানে ঘরে যেতে বললেন, কারণ ওই জিনিসগুলো খুব একটা ভালো না। তাই এনিহাও ওইটা মানে 6-7 বছরের ঘটনা। তা রাজশ্রীর মায়ের পরিষ্কার জিনিসটা মনে আছে, এবং রাজশ্রীর দাদু তো বয়স, তার তো মনে থাকবেই। এই ঘটনাটা ঘটেছে। এইবারে দেখুন, ঠিক এর 19-20 বছর বাদে ঠিক ওই স্পটে আর একটা ঘটনা ঘটল। ঘটনাটা কিরকম, এই রাজশ্রী বলছে যে ওর মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। অনেকে থাকে, তখনকার দিনে হতো আন্ডার এজ বিয়েটি হয়ে যেত, এত কঠিন খরচ ছিল না। তো খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তা বলছে তখন আমি খুব ছোট। তা মায়ের মামার মেয়ের বিয়ে, সেই পাটল মামার, মানে মায়ের মামার মেয়ের বিয়ে। তো সেই উপলক্ষে তারা তো নেমন্তন্ন করেছে, তো যেতে তো হবে। এবারে রাজশ্রীর মা রাজশ্রীর বাবাকে বলেছেন যে তুমি কি যাবে, এই বিয়েতে যেতে পারবে? তো উনি বলছেন যে না, তুমি মেয়েকে নিয়ে রওনা হয়ে যাও, আমার কিন্তু আজকে অফিস থেকে আস্তে আস্তে দেরি হবে, আমি যেতে পারবো না। এবং রাজশ্রী বলছে যে আমার বাবা তখন একটা মোটর সাইকেল কিনেছিল, একদম আনকরা নতুন মোটর সাইকেল। সেটা ছিল টিভিএস ভিক্টর জিএলএস। যদি আপনারা এই সম্বন্ধে কারোর জ্ঞান থাকে, কেন এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, আমি যেটা শুনেছি সেটাই আপনাদের বলবো। টিভিএস ভিক্টর জিএলএস এই রকম একটা মোটর বাইক উনি কিনেছিলেন, তখন ওটা নিয়ে অফিসে যেতেন। তো উনি বললেন যে না, আমার তো কাজ আছে, আজকে অফিস থেকে ফিরতে দেরি হবে, তুমি মেয়েকে নিয়ে চলে যাও। তা ওর মা রাজশ্রীকে নিয়ে চলে গেছেন বিয়েতে। তো এইবারে অনেক সময় হয় কি জানেন, মানে আপনি আজকে রাত্রে ভাবলেন যে কালকে আপনার এই কাজ আছে, ব্যাংকে যেতে হবে, রেশনটা তুলতে হবে, তারপর একটু বাজারে যাওয়ার আছে, অথচ পরের দিন আপনি দেখলেন ওগুলো খুব আপনার খুব ইজি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। অর্থাৎ আপনি পরে ভাবতে লাগলেন যে আজকে এত কাজ আছে ভাবলাম, অথচ তো আমার তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে কোনো ব্যাপার না। এরকম হয় আপনাদের, দেখবেন আপনারা বাস্তব জীবনে। তো এখন উনি তো অফিসে গেছেন, কিন্তু সেদিনকে উনি সাধারণ জেনারেলি যে টাইমে উনি আসেন তার থেকে আরো তাড়াতাড়ি বরং বাড়ি চলে এসেছে। ওনার রাজশ্রীর বাবার নাম হচ্ছে বাপি, তা আমি বাপি বাবু বলেই বলছি। আর রাজশ্রীর মায়ের নাম হচ্ছে অনিতা দেবী। তো বাপি বাবু সেদিনকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। এখন রাজশ্রী বলছে যে আমার ওইখানে বাড়ির পাশে এক কাকিমা আছে, যার সাথে আমাদের খুব সুসম্পর্ক, আমি কাকিমা বলে ডাকি। এই কাকিমা তখন ওই রাজশ্রীর বাবাকে বলছে, কি দাদা আপনি বিয়েতে গেলেন না? তার বলছে না, আমি তো যাইনি, ওরা চলে গেছে, আমার একটু রাত্রে ফিরতে দেরি হবে ভেবেছিলাম, কিন্তু এলাম তো তাড়াতাড়ি। বললে হ্যাঁ, এখন তো কটা, 6:30 6:45 বাজে, তা আপনি তো কাছে মোটর সাইকেল আছে, তো এখান থেকে কত লাগবে, বড় জোর 1.5 ঘন্টা, তা আপনি তো ইজি চলে যেতে পারেন দাদা, এখন রাস্তা ফাঁকাও পাবেন। তা ওনার তখন মনের মধ্যে একটা হলো যে যাই হোক, আমার তো বউ মেয়ে দুজনেই গেছে, তা ঠিক আছে, উনি যখন বললেন তো চলেই যাওয়া যায়, অসুবিধে নেই। তো এই বলে উনি আবার ভালোভাবে একটু পরিষ্কার হয়ে ভালো জামা কাপড় পরে উনি ওনার ওই টিভিএস ভিক্টর জিএলএসটা নিয়ে বেরিয়ে গেল। এইবারে ধরুন তাও বেরোতে বেরোতে 7টা 7:30 বা 7:45 এরকম হয়েছে। তা উনিও ওইখানে প্রায় গ্রামের মুখে পৌঁছেছেন। এবার উনিও চিন্তা করছেন যে গ্রামের ভিতর দিক দিয়ে যাবেন না ওই শ্মশানটা ক্রস করে যাবেন।
তো ওইখানে এসে উনি একটু দ্বিধাতে পড়ে গেলেন। তো উনি চিন্তা করলেন তো অতখানি কে ঘুরবে, যেটা হেঁটে 30-40 মিনিট ও দাদুর সময়, সেটা বাইকে কত 5-7 মিনিটে বেরিয়ে যাবে, কি 10 মিনিটে। তো উনি আর অত দেরি করতে চাইলেন না, বা এমনি দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো উনি চিন্তা করলেন শ্মশানের রাস্তা ধরে উনি যাবেন। এখন ওই শ্মশানের রাস্তা ধরে উনি যাবার সময় যখন যাচ্ছেন, তো শ্মশানটা দেখা যাচ্ছে। ওই শ্মশানের পাশে একটা ছোট কালী মন্দির আছে, একটা কালী মন্দির। এখন উনি তো যাচ্ছেন বাইক নিয়ে। এবারে ওই আমি আগেই বলেছি যে শ্মশানের আগে ডান দিকে একটা পুকুর আছে, আর সময়টা ছিল শীতকাল। তো ওই ঠান্ডার মধ্যে যাচ্ছেন, তো ডান দিকে একটা পুকুর পড়ে, বাঁ দিকে মাঠ। এবার সেই পুকুর থেকে বোধহয় মানে অন্যত্র জল নেওয়ার কাজ চলছিল, মানে এই পাম্প মেশিন দিয়ে আর কি। তা সেই জলের মধ্যে পুকুরের জলে চুবোনো সেই পাইপটা, যেটা পাম্প মেশিনে জলসেচ করবার জন্য, সেই পাইপটা রাস্তার উপর দিয়ে যাবে। তো রাস্তাটাকে কিছুটা খুঁড়ে, রাস্তাটাকে কিছুটা কেটে ওর ভিতর দিক থেকে পাইপটা নিয়ে গিয়ে ওখানে ইট চাপা দিয়ে দিয়েছে। এই ধরুন 1খানা 2খানা 3খানা ইট চাপা দিয়ে এরকম একটু। তো এবার দেখুন, ওখান থেকে তো সাইকেলেও উঠে যায়, কিন্তু ভদ্রলোক ওই শ্মশানের রাস্তা দিয়ে যেতে গিয়ে শ্মশানটা দেখা যাচ্ছে। ওনার ওই টিভিএস ভিক্টর নিয়ে উনি সেই ইটটার উপরেই উঠতে পারছেন না। চিন্তা করুন, একটা সাইকেল যেখানে চলে যায় কত ইঞ্চি হবে। এইরকম একটু মানে এর রাজশ্রী আমাকে বলছিল কি ওটাকে কি বলে, কি ঢোল না ডোল কি একটা বলে যেন আর কি, যাই হোক গ্রামের ভাষা। তা সেইটা করে রাখা আছে, এইরকম একটু ওর নিচে দিয়ে পাইপটা গেছে। সেই ইটের উপর দিয়ে সাইকেল যাবে, উনি মোটর সাইকেল পাস করাতে পারছেন না। এবার এই ঘস্তাঘস্তি শুরু করেছেন, বুঝলেন। মানে অ্যাক্সিলেটার জোরে দাবাচ্ছেন, ঘ্যাঁ করে সেই আওয়াজ হয় মোটর বাইকের, সে কিছুতেই সেই ইটের উপরে তুলতে পারছেন না। তো আশ্চর্য ব্যাপার, উনি নিজে অবাক হয়ে যাচ্ছেন। ওনার একটা মানে অনুভব হচ্ছে যে মোটর বাইকটা মনে হচ্ছে পিছন দিক দিয়ে কেউ টেনে ধরে রেখে দিয়েছে, আর সামনের দিক দিয়েও তাই মনে হচ্ছে কেউ এরকম ঠেলে রেখে দিয়েছে। উনি কিন্তু এগোতে পারছেন না। প্রায় 10টা থেকে 11টা পর্যন্ত উনি ওই গস্তাগাবাই করতে লাগলেন মোটর সাইকেল নিয়ে। আর যত যাচ্ছেন আমার জেদ তত বেড়ে যাচ্ছে, কিছুতেই উনি যেতে পারছেন না, ওই টপকাতেই পারছেন না। এইবারে উনি খুব বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, মানে ওনার শরীর আর দিচ্ছে না। 1 ঘন্টা সোয়া ঘন্টা হয়ে গেল উনি ওই ইটটাই টপকাতে পারছেন না, ওই ছোট্ট জায়গাটুকু। তো তখন উনি চিন্তা করলেন, ধর আমি এখানে বাইক ছেড়ে দিলাম, বাইক ছেড়ে দিয়ে আমি যাচ্ছি ওখানে গিয়ে মামাদের ডেকে নিয়ে বাইক এসে নিয়ে যাচ্ছি। আর তার মধ্যে যদি কেউ বাইক নিয়ে যায়, চুরি করে নিয়ে যাক, দরকার নেই, আমি অন্য বাইক কিনে নেব। মানে এত বীতশ্রদ্ধ হয়ে গেছে। এই বলে উনি বাইক থেকে নেমে পড়লেন, এবং বাইকের সামনের যে আলোটা ছিল, হেডলাইটটা, সেটাও কিন্তু কেটে গেছিল। আপনার বলে দিই, ওই অত হিচকি করার ফলে লাইটের কানেকশনও ছিল না, লাইট জ্বলছিল না। উনি বীতশ্রদ্ধ হয়ে বাইক থেকে নেমে গেলেন। এবারে নেমে গেছেন, নেমে উনি বাইকটা ছেড়ে দিয়ে উনি নেমে হেঁটে এগোবেন। তা এবারে বাইক, আপনি যদি চলন্ত বাইক আপনি দাঁড় করালেন, দাঁড় করিয়ে আপনি তো নামবেন তো বাদিক দিয়ে, তাই তো, পাটা এরম ভাবে দিয়ে বাদিক দিয়ে নামবেন। তা বাইক যদি আপনি হ্যান্ডেল ছেড়ে দেন, তা বাইকটা তো পড়ে যাবে, হয় ডান দিকে পড়বে পুকুরের দিকটাতে, তা নাহলে আপনার বাঁ দিকে আপনার পায়ের উপরে পড়বে, এটা তো হবে। কিন্তু উনি বাইকটা ছেড়ে একটু এগোতেই উনি দেখলেন যে বাইকটা উনি স্ট্যান্ড করেননি, বা সেই বাইকটা টনটনাটন এরকম দাঁড়িয়ে আছে। মানে বাইকে যদি ডবল স্ট্যান্ড করে কোনো বাইক দাঁড় করানো থাকে, যেরকম থাকে ঠিক ওই রকম উনি দেখতে পেলেন বাইকটা দাঁড়িয়ে আছে। এইবার কিন্তু ওনার বুকের মধ্যে ঢিপঢিপানি শুরু হলো, ঠিক আছে। এইবার উনি প্রাণপণে মা কালীকে ডাকতে লাগলেন, এবং ওই শ্মশানের ধারে আমি বলেছি একটা ছোট কালী মন্দির আছে, শ্মশান লাগোয়া, যেখানে শ্মশান আছে সেখানে থাকে। তো ওই মা কালীকে উনি ডাকতে লাগলেন, এবং দেখছেন ওইভাবে বাইকটা ওখানে দাঁড়ানো, উইদাউট স্ট্যান্ড। উনি বললেন যে মা,
তুমি আমাকে রক্ষা করো, আমাকে এই রাস্তাটা তুমি পার করে দাও। এই বলে উনি মা কালীর নাম নিতে লাগলেন এবং চিন্তা করলেন যে একবার আমি শেষ চেষ্টা করে দেখি। তো এই বলে উনি আবার ওই দাঁড়ানো বাইকে ওইভাবে উঠে গেছেন, উঠে স্টার্ট করেছেন এবং উনি মানে সেই জয় মা কালীর নাম নিয়ে খুব জোরে চিৎকার করে উঠেছেন এবং বাবা বিশ্বকর্মার নাম নিয়েছেন। বিশ্বকর্মা তো গাড়ির যন্ত্রাংশ যাদের গাড়ি টাড়ি আছে, কলকারখানা, তার তো জানেন খুব পুজো করে, খুব মানেন। তো বিশ্বকর্মারও নাম নিয়েছেন এবং যখনই নাম নিয়ে উনি স্টার্ট করে গাড়িটা এগোলেন, খুব স্মুথলি ওই ইটের উপর দিয়ে আস্তে গাড়িটা উনি পার করে ফেললেন এবং ওনার ঠিক মনে হলো পিছন দিক দিয়ে কেউ যেন তাকে পুশ করে দিল, ধাক্কা দিয়ে দিল এবং একটা ইজিলি তিনি ওর উপর দিয়ে পার হয়ে চলে এলেন। এবং যখন তিনি পাটলের বাড়িতে যখন এসে পৌঁছলেন, মোটর সাইকেলের আওয়াজে রাজশ্রী বলছে, আমি তখন ছোট, বলছে বিয়ে থা সব মিটে গেছে, 11:30 বাজে, দিদার মা নিচে বিছানা পেতে তোড়জোড় করছে শোবার, হঠাৎই বাইকের শব্দে দিদা মাকে বলছে, এই জামাইয়ের মোটর বাইকের আওয়াজ। তো আমার মা তখন বলছে যে না না, তোমার জামাই কি করে আসবে, কারণ সে তো অফিস থেকে আসতেই দেরি করে, আর এত রাত্রে সে তো আসবে না, এমনি তার অফিস থেকে আসতে দেরি হবে, তাই এত রাত্রে। বলে না, এটা বাপির গাড়ির আওয়াজ। তা কিছুক্ষণ বাদেই রাজশ্রীর মায়ের ভুল ভাঙলো যখন ওনার নাম ধরে ওনার হাজব্যান্ড ডাকতে লাগলেন, এই বাপিবাবু ডাকতে লাগলেন। তো উনি তো ধর্মড় করে বাইরে বের বলে, তো সত্যি এত রাত্রে লোকটা এলো। তো বাইরে বেরিয়ে গেছে, হ্যাঁ গো, যে তোমার তো, তুমি বললো অফিস থেকে ফিরতে দেরি হবে, তুমি কত রাতে রওনা দিয়েছো, অন্ত 11:30 বাজে। তো বাপিবাবু তখন বলছেন যে এত কথা বলার সময় নেই, বাইকটা কোথায় রাখবো বলো, সেইখানে রেখে তারপরে ঘরে চলো বলছি। তো উনি তো দেখিয়ে দিলেন যে বাইকটা এখান থেকে, সেই যাই হোক একটা জায়গাতে বাইকটা রেখে উনি ঘরে ঢুকে উনি সমস্ত ইতিবৃত্তান্ত সব রাজশ্রীর মাকে বা দিদিমার সামনে খুলে বললেন যে এই অবস্থা হয়েছিল শ্মশানের সামনেটায় দিয়ে আসার সময়। কিছুতেই ওই 3 ইঞ্চি একটা ইটের উনি বাইকের চাকা ওঠাতে পারছেন না, মনে হচ্ছে পিছন দিক দিয়ে কেউ আটকে রেখে দিয়েছে বা চাকা টেনে ধরে রেখে দিয়েছে, ঠিক এরকম ব্যাপার। তো দেখুন, 1984-85 আর ধরুন বলছে তার 19-20 বছর বাদে, মানে ধরে রাখুন 2007 সালের ঘটনা, সেই একই ঘটনা মানে ঘটলো। এবং যদি আমার সঠিক মনে থাকে তাহলে বলছি ওই শ্মশানটার নাম হচ্ছে ধেমো। যদি ওই অঞ্চলে কেউ থাকেন আমাকে জানিয়ে দেবেন। শ্মশানটার নাম হচ্ছে ধেমো। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই শ্মশানে এইরকম না যে এই এখন ঘন ঘন লাশ আসছে বা ইয়েতে শহরের ইয়ের মতো, ওই রকম না। মানে ওখানে যারা মারা যেত তাদের বেশিরভাগই এই সিরিটি শ্মশান বা কালীঘাটে নিয়ে এসে দাহ করত। এখন গ্রামের মধ্যে অত্যন্ত গরিব গুরব যারা খুব অসহায়, তারা কোনো রকম করে ওইখানে ওই শ্মশানে এনে এরকম দাহ করত। এইটা হচ্ছে ওই গ্রামের শ্মশানের ব্যাপারটা, এবং শ্মশানের নামটার নাম হচ্ছে ধেমো। তো আপনাদের বললাম। এবং ঘটনাগুলো আমি কিভাবে বুঝতে পারি যে হ্যাঁ এটা হতে পারে, এই রাজশ্রী আমাকে বলছে, রাজশ্রীর দাদু 2007 সালে অষ্টমীর দিন উনি মারা গেছিলেন। কি করে? জলে ডুবে। এবং সাঁতারে তিনি অত্যন্ত পটু, দক্ষ। বড় বড় পুকুরে 4-5 বার এপার ওপার করেছেন। এবং আপনারা যারা থাকেন বেহালাতে শখের বাজারে, ওখানে ডগলাস পুকুর বলে কোনো কিছু আছে, শুনে নিন, দেখুন, যদি থাকে তাহলে আমাকে বলবেন। ডগলাসের পুকুর, তো ওই পুকুরে ডুবে উনি মারা যান অষ্টমীর দিন 2007-এ। কি কারণে মারা গেছিলেন জানা জানি, যে অত দক্ষ সাঁতারে তিনি কিভাবে জলে ডুবতে পারেন। এখন মেবি স্ট্রোক হতে পারে, জানি না। তবে সেই দিনটা বুঝতেই পারছেন, একটা বাঙালি পরিবার খুব গভীর শোকের ছায়া নেমে এসেছিল যে দাদু মারা যাওয়াতে রাজশ্রীর। তো দেখুন, আমি এইভাবে যে ঘটনার মানে ইয়েটা যাচাই করে নিই। আমি তো বলে দিলাম ডগলাস পুকুর, আমি তো বললাম, এবং বেহালা আমি বলেও দিলাম, এবং গ্রামের নামটাও বললাম। ডায়মন্ড হারবারের দিকে যেতে কোথা দিয়ে যেতে হয়, যদি ওইখানকার কোনো মানুষজন থাকেন বা ওই সাউথ ব্লগের, তাহলে জানাবেন আমাকে যে ঠিক বললাম কি ভুল বললাম। চলুন এরপরে আমি চলে যাচ্ছি। এই প্রবীর বলে একটি ছেলে, আমি ওর নামটা একটু মানে পাল্টে দিয়েছি, কারণ
মানে এই টাইপেরই নাম, একটু পাল্টে দিলাম। তার কারণটা হলো ও একটা মানে ধরুন বিচার ব্যবস্থা যেখানে হয় সেই জায়গাতে কাজ করে, এবং সেটা হচ্ছে বহরমপুর। তো ও থাকে হচ্ছে আপনার বলি এই নদিয়ার যে তেহট্ট ইয়েটা আছে, ওখানে বেতাই বলে জায়গা আছে, বেতাই। দেখুন, যারা ওই অঞ্চলের লোক তারা বলবেন, কমেন্টসে জানাবেন, বেতাই। তো ওইখানে মানে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে ও আমাকে একটা কথা বলছে যে, কাকু, যখন স্কুল কলেজে পড়াশুনো শেষ করে যখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি বা ইন্টারভিউর জন্য পড়াশুনো করছি, তখন এই হরিনাম সংকীর্তন হতো মাইক চালিয়ে। খুব বিরক্তিকর ব্যাপার ছিল ওটা আমার কাছে, খুব বিরক্তিকর। এবং আপনাকে অন্তর থেকে বলছি যে সত্যি আমার কাছে খুব মানে একটা হ্যাজার্ড মনে হতো এই জিনিসগুলো। কি বলে সারাদিন খোল করতে যে হরে কৃষ্ণ করে যাচ্ছে। তো আমি এটাকে নিতে পারতাম না। কিন্তু কাকু, বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু মানুষের পাল্টে যায়। তা বলে আমি এই যে মদ ভগবত গীতার এই মাহাত্ম্যটা আমি বুঝতে পারি। তো ও যখন কোর্টে চাকরি করে, ওর কোনো কলই ওকে বলেছিল যে এই গীতার ছোট এইরকম যে সংস্করণ পকেটে রাখা যায়, বলে এই মদভগবত গীতা পকেটে রাখবি, দেখবি কোনো সময় কোনো বড় ক্ষতির হাত থেকে তুই কিন্তু রেহাই পেয়ে যাবি, এবং ভালো হবে যা হবে। তো জানি না, এবারে ও বলছে ও সেই থেকে ওটা পকেটে রাখে, শুনে ওই কলিগেরটা শুনে। তো ও বলছে 2020-তে যে করোনা প্যান্ডেমিকটা হয়েছিল, কোভিড-19, তো তখন তো 2020 24 বা 25 মাস সব ব্লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বাড়ি থেকে বেরোনো নিষেধ, সবই বন্ধ ছিল, কোর্ট কাছারি কিছুই হয়েছে। কিন্তু একটা সিচুয়েশন আসলো এমন সময়, মানে পোস্ট কোভিড সিচুয়েশন, তখন কিছু কিছু অফিস টফিস বা কোর্ট কাছারি তাদের কিন্তু সেখানে সপ্তাহে অন্তত 3 দিন বা 2 দিন যাওয়া বাধ্যতামূলক হয়ে গেল। যে এই 4 দিন ওয়ার্ক ফ্রম হোম করো, কিন্তু 2 দিন অফিসে আসতেই হবে, এরকম বাধ্যতামূলক একটা ব্যাপার ছিল। কিন্তু যাবে কিসে বলুন, রাস্তায় তো যানবাহন নেই, ট্রেন চলছে না, ট্রেন তো কোনো চালু হয়নি। আর ট্রেন চলছে, কিন্তু ব্যাপারটা হলো ট্রেনটা যাচ্ছে স্পেশাল ট্রেন, মানে যারা রেলের কর্মচারী, এমার্জেন্সি হাসপাতাল, তাদের জন্য ওই আই কার্ড দেখিয়ে তাদের ট্রেনে উঠতে হচ্ছে। সাধারণ পাবলিক তো উঠতে পারবে না। এবার সাধারণ পাবলিক যখন ওখানে উঠতে যাচ্ছে, তখন বচসা হয়ে যাচ্ছে আরপিএফ এর সঙ্গে। আরপিএফ বলছে না, অ্যালাউ না। এই নিয়ে বচসা ঝগড়াঝাটিও হয়েছে অনেক স্টেশনে। তো যাই হোক, তো ও বলছে যে ওই পোস্ট কোভিড সিচুয়েশনের পর আমাদেরও বলা হলো যে সপ্তাহে সোম বুধ শুক্র 3 দিন, অর্থাৎ আমার গল্প বলার ডেট আর কি, সোম বুধ শুক্র 3 দিন মানে আমাকে যেতেই হবে। সে তুমি কিভাবে আসবে আমার জানার দরকার নেই, যেতে হবে তো মানে যেতেই হবে। তো ও বলতে যে আমার তো চাকরির ব্যাপার। এবার বললো আমি পলাশি থেকে ট্রেনে উঠি এবং বহরমপুর পৌঁছতে আমার 40 মিনিট থেকে 1 ঘন্টা। ওখান থেকে আবার মানে 2-3 মিনিট অন্তর অন্তর অটো ছেড়ে যায়, পেয়ে যাই। হ্যাঁ, যে কোর্টে আমি 10:30টার মধ্যে পৌঁছে যাই। কিন্তু এখন তো ট্রেন চলছে না, কি করে যাবো? তাই অটোতে আমাকে যেতে হচ্ছে, বুঝতে পেরেছেন? এখান থেকে আমার ওখান থেকে তো বহরমপুর তো দূরত্ব কম না, অটো পাল্টে পাল্টে ওইভাবে যাচ্ছি। আর সেই মানে অটোতে সেই করোনা প্যান্ডেমিক একে, তারপরে কাদা কাদা ভিড় হয়ে যাচ্ছে। কখনো রাস্তা দিয়ে দেখছি দুধের গাড়ি, বলে তার পিছনে উঠে পড়েছি, উঠে পড়ে বহরমপুরে নেমেছি একবার। তো নেমে এইবারে যেখানে বহরমপুর স্ট্যান্ডের থেকে, যেখান থেকে প্রতি 2 মিনিট 3 মিনিট অন্তর অটো আসছে আর প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, সেখানে 8 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে তারপর একটা অটো আসছে, এবং তাতেও সেরকম ভিড়। তা বললো এরকম 8 ঘন্টা 45 মিনিট আমি বহরমপুরে দাঁড়ানো, অফিসে ঢুকবো, মানে কোর্টে ঢুকবো, তা দাঁড়িয়ে আছি। তা একটা অটো এলো, আমি শর্ট করে উঠে পড়লাম অটোটার। তা বললো আমি পিছনের সিটে একদম ডান দিকে বসে আছি। বলে আমার পাশে এক বয়স্ক ঠাকুমা, তিনি বসে আছেন। তো বলছে আমি ওই অটোতে বসে মোবাইল ঘাঁটছি, ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি। তো আপনারা যারা ওই
ইয়েতে থাকেন তারা জানবেন যে বহরমপুর আর লালবাগ এর মাঝখানে নতুন গ্রাম বলে একটা জায়গা আছে, একটা স্টপেজ। তো ওই স্টপেজে অটোটা এসে দাঁড়িয়েছে। তো দাঁড়িয়ে সাধারণত আমরা কি হয়, গাড়ি থেকে যখন নামি আমরা লেফট সাইড থেকে আমরা নামি, এটা নিয়ম। ডান দিক থেকে তো গাড়ি ফাড়ি যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তো ঠাকুমা ঠেলে গুতিয়ে, বাবা তুমি নামো তো, উনি ডান দিক থেকেই নামবেন। ফলে এই প্রবীর করল কি, রাস্তায় নেমে দাঁড়িয়ে ঠাকুমা গাড়ি থেকে নামলো, অটোওয়ালাকে ভাড়া দিল, ঠাকুমা রাস্তা পার হয়ে চলে গেল। এইবারে ও বলছে যে আমি সারাং করে অটোতে উঠতে গেছি, ঠাকুমা নামার পরেই বললো ওই যে রডটাতে আমরা ধরে বসি অটো, সেই রডটা আমার মাথার তালুতে এমনভাবে লাগলো কাকু, মনে হচ্ছে আমি চোখে সর্ষে ফুল দেখছি। আমি খালি অটোতে পাটা ঢুকিয়েছি, একটা 407 এমন ভাবে বেরোলো, মানে অটোর মধ্যেই সবাই বলছে গেল 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 গেল, মানে আমাকে নিয়েই বলছে। তখন ওই অটোওয়ালা গাড়িটাকে একটু বাদিক করে রেখে বলছে, দাদা আপনার লাগেনি তো? তা বলছে না ভাই, আমার মাথায় খুব লেগেছে অটোতে উঠতে গিয়ে। বলে একটুর জন্য তো 407 আপনাকে মেরে দিত। মানে ও আমাকে বলছে যে ঠাকুমা নেমে ভাড়া দিয়ে চলে গেছে, বলছে ও তো পিছন ঘুরে দেখছে না। একটা মেডিসিনের গাড়ি হবে বোধহয়, মেডিসিন নিয়ে যাচ্ছিল এমার্জেন্সি, 407, এবং এগুলো কিন্তু ভীষণ এর মানে গতিবেগ হয় 407-এ। আর ফাঁকা রাস্তা, তখন তো রাস্তাঘাট ফাঁকা। সেই অটোর কান ঘেঁষে, মানে ও বলছে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে আপনি 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ যদি বলেন, তাহলে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে আমি পা তুলে নিয়েছি, তাহলে আমাকে কিন্তু ওখানে ফিনিশ করে দিত 407। এবং অটোওয়ালা সেই জন্য মানে অটোটা বাঁ দিকে একটু দাঁড় করালো, নিয়ে গিয়ে দাঁড় করে নিয়ে বললো যে আপনার কিছু হয়নি তো? আর একটু হলে তো আপনার তো মানে মৃত্যু মানে অনিবার্য ছিল, মেরে দিত। তো এইবারে ও তখন বক্তব্য হচ্ছে ওই মদ ভগবত গীতাটাকে নিয়ে প্রণাম করলো, আর মাথা বলছে আমার ঝিনঝিন করছে, মানে আমি চোখে সর্ষে ফুল দেখছি, এমনভাবে রডে গুঁতো খেয়েছি। তো ওর বক্তব্য হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বা হরি, আপনারা যাই বলুন, তিনি ওকে রক্ষা করেছেন, জীবনটা বাঁচিয়েছেন। এবং ও বলেছে যে ওটা ওর পকেট থেকে যেদিন থেকে ও রেখেছে, সেদিন থেকে ওর আর্থিক সামাজিক সব দিক থেকে ওর চারপাশ থেকে উন্নতি হয়েছে। এবং ও একটা মেসেজ ছেড়েছে আপনারা যারা ঘটনা শুনছেন তাদের জন্য, যে যারা যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির স্থলে যায়, কলেজ যায়, ইয়েতে যায় বা সফর করে বিভিন্ন সময়, তাদের জন্য ও একটা ছোট ওই পকেট মদ ভগবত গীতার একটা অন্তত রাখতে বলেছে, যে এতে ভালো ছাড়া খারাপ হবে না। কারণ আমরা একটা প্রবাদ বাক্য শুনি যে রাখে হরি মারেকে, রাখে হরি মারেকে, মানে হরি যাকে রাখবে তাকে কেউ মারতে পারেন। হরিকে ভগবান শ্রীবিষ্ণু। যাই হোক, এটা ওর তরফ থেকে সন্দেশ যারা এই ঘটনা শোনেন বা শুনছেন। আর আমি তো রাখিনি, চেষ্টা করব। নিশ্চয়ই গীতা তো ভালো জিনিস, এবং রাখাটা আমাকে উপহার দিয়েছিল, আমার বেয়াই আমাকে দিয়েছিলেন, যে একটা মোটা, সেটা অবশ্য, যে এটা এক্সক্লুসিভলি আপনার জন্য নিয়ে এসছি। একবার এসেছিলেন যখন আমার এখানে, তখন দিয়েছিলেন। তো যাই হোক, একটা ভালো মেসেজ ওর থেকে পেলাম। তো এইবার আসলে সবটাই বিশ্বাসের পরে চলে, জানেন। এবারে আমি সেই যে আমার ট্যাগলাইন, অর্থাৎ তাতাইকে বাজরাতে কলেজ মাঠে ডেকে নিয়ে গেল কে বা কারা, তো চলুন ঘটনাটা আমি বলি। এই তাতাইয়ের ভালো নাম হচ্ছে অনন্ত, ডাকনাম তাতাই। তো বেতাইতে একটা বেশ নাম করা কলেজ আছে, আপনারা জানবেন, আমি তো কোনো ইনস্টিটিউশনের নাম নিই না, ফলে এই নামটা নেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না। এবং আপনারা জানেন ওটা যেখানে কলেজটা, ওখানে আগে নীলকুঠি ছিল, মানে নীলকর সাহেবরা ওখানে থাকতেন, এবং তারা তো জানেন কেমনভাবে অত্যাচার চালাতো, জবরদস্তি নীল চাষ করাতে বাধ্য করত। তা সেইটারই যে অবশিষ্ট নীলকরদের যে বিল্ডিং টিল্ডিং যাই কিছু থাক, সেগুলোকে
ভেঙে চুরে আবার নতুন করে কনস্ট্রাকশন করা হয় ওই এলাকাটায়, কলেজ চত্বরটাই। এবং ওই কলেজ লাগোয়া একটা মাঠও আছে, যেটাকে কলেজ মাঠ বলে, এবং ওই মাঠে ঢোকার কিন্তু গেট আছে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই তাতাই বলে ছেলেটি একটু শরীর সচেতন, মানে একটু জিম করব, ব্যায়াম করব, ঠিক এইরকম টাইপের ব্যাপার। তাই তাতাই আর তাতাইয়ের 4-5 বন্ধু, এরা ওই ভোর 5টায় ওই কলেজ মাঠে চলে যেত। মাঠের গেট যদিও বড় পেল্লায় গেট দেয়া থাকতো, কিন্তু নিচে থেকে এরকম একটা পাল্লা মতো করা ছিল, খোলা। ওইখান থেকে ওরা নিচু হয়ে ঢুকে যেত মাঠে, কোনো ব্যাপার না। তো ঢুকতো ওইখানে, ওই মাঠটায় ঢুকে ওরা ধরুন এক একটা পাক খেলো, এক একটা পাক 400 মিটার করে হতো, তাই এরকম 10টা পাক ওরা দিত ওই মাঠে, মানে জগিং করতে করতে গা ঘামাতো, 10 পাক মারতো। তারপরে বুকডন, তারপরে উঠক বৈঠক, আরো যেসব ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আছে সেগুলো সমস্ত কিছু করতো, শরীর সচেতন আর কি। এবং এইসব করে টোরে বাড়িতে আসতো। কিন্তু এই তাতাই কিন্তু ঘুম থেকে উঠতে খুব একটু অলস গোছের ছিল, মানে বেশিরভাগ দিনই এ নিজে উঠতো না, কিন্তু একে প্রত্যেক দিনের বন্ধুরা ডাকতে আসতো, এই তাতাই। তো তখন ধর্মর করে উঠে বসে তাড়াতাড়ি ব্রাশ টাশ করে টাকশুট পরেও বেরোতো। তা এইবার হয়েছে কি, এটা 15-16 বছর আগের কথা বলি। তাতাই তখন মানে ক্লাস 10-এর, মানে মাধ্যমিকের স্টুডেন্ট। সামনে বোধহয় টেস্ট পরীক্ষা টরীক্ষা ছিল তখনকার ঘটনা। তো গরমকালে ও শুয়ে আছে, তো ঘরে শুয়ে আছে, তা হঠাৎ ও ডাক শুনতে পেয়েছে। এখন ওর মতো 16-17 বছর আগে তো অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে ছিল না, এবং ওই মোবাইল ওই ফোনে ওই রকম ওই অ্যালার্ম ট্যালার্ম তখন তো সবার কাছে ছিল না, ঘড়িতেই অ্যালার্মটা দিয়ে রাখতো। তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছে। এবার ও জানে হ্যাবিট যে ওর বন্ধুরা এসে ওকে ডাকে, এবং সেই মতো ও উঠে যায়। এবার যেই বন্ধু গলার আওয়াজ পেয়েছে বন্ধুদের, ও উঠে গেছে। উঠে, এটা গরমকালের কথা, ও উঠে গেছে। উঠে ও তাড়াতাড়ি ব্রাশ টাশ করে চোখে মুখে জল দিয়ে ট্রাকশুট পরে ও বাইরে বেরিয়ে এসছে। হাতে একটা জলের বোতলও থাক। তো বেরিয়ে এসে দেখছে কোথাও কেউ নেই। তা ওর স্বাভাবিক একটা মনে হয়েছে যে বন্ধুরা হয়তো জানে যে আমাকে ডেকে তুলতে হয়, ওরা হয়তো আগে হেঁটে বেরিয়ে গেছে। তা ও হাঁটতে শুরু করলো প্রায় 150 মিটার ওর বাড়ি থেকে ওই কলেজ গ্রাউন্ডটা। এইবার কলেজ গ্রাউন্ডটার মধ্যে ও যখন ওই নিচু হয়ে ঢুকলো ওই ফাঁকা জায়গাটা দিয়ে, তখন দেখলো যে মাঠের দুই দিকে দুটো যে হ্যালোজেন লাইট দুই কর্নারে, সেগুলো জ্বলে আছে। এবং ও মাঠের মধ্যে ঢুকে দেখলো যে একটা উঁচু, কোনো একটা উঁচু মাটির ঢিবি, সেখানে একজন মহিলা লাঠি হাতে নিয়ে বসে আছে, আর ওর দিকে এক দৃষ্টে ফ্যাল করে তাকিয়ে আছে। তো তাতাই বললো, এই মহিলা কোত্থেকে আসলো, আমার দিকেই বা তাকাচ্ছে কেন এত সকালে, কোনোদিন তো দেখি না এরকম মহিলা এরকম বসে থাকে। তো যাই হোক, ওটা নমিলে পাত্তা দেয়, আসতেই পারে। এইবারে ও বললো, কিন্তু বন্ধুরা গেল কোথায়? তো বলছে ওরা বোধহয় মানে রাস্তা দিয়ে দৌড়চ্ছে। অনেক সময় হতো কি, ওই মাঠের মধ্যে ওরা ওই পাকটাক খেত, ব্যায়াম ট্যাম করতো, আবার কোনো দিন ওই গ্রামের রাস্তার মধ্যে দিকে ওরা ওই জগিং করতে যেত, ছুটতে অনেক দূর রানটা করতো। তাই এরকম একটু ঘুরে ফিরে করতো। তো ভেবেছে তাহলে বোধহয় ওরা ওই রাস্তায় দৌড়তে গেছে, কিছুক্ষণ বাদে আসবে, তারপরে এসে আমাকে বকাঝকা দেবে যে হ্যাঁ তোকে রোজ ডাকতে হয়, হ্যাঁ তুই ঘুম থেকে উঠতে পারিস না। যাই হোক, ওর কাজ শুরু করলো। ওই বোতল থেকে একটু জল খেয়ে ও ওয়ার্ম আপ শুরু করলো। এইবারে ওই মাঠটা ও যেরকম 10 বার ইয়ে করে সেরকম পাক খেয়েছে। পাক খেয়ে তারপরে আবার গায়ে যখন ঘামটাম হয়েছে একটু জল খাচ্ছে। জল খেতে গিয়ে ও দেখছে যে মাঠের মধ্যে মহিলা নেই, যেখানে বসেছিল একটা সাদা গরু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে।
এবার ও বললো, এই যা, এই গরুটা কোথার থেকে আসলো, এই গরুটা কোত্থেকে আসলো, গরু তো এখানে ঢোকার কথা না। আর তাহলে কেউ যদি মানে ঢুকিয়ে দিয়েও থাকে তাহলে তো সকালবেলা সে তো নিয়ে যাবে, তো, এই গরু গরু কোথার থেকে ঢুকে আসলো কে জানে। যাই হোক, ওটা ও নেগলেক্ট করলো। কিন্তু ওর চিন্তা হচ্ছে বন্ধুদের জন্য, যে ওরা দৌড়তে দৌড়তে কত দূর গেল রে ভাই, যে এখনো আসার নাম করছে না। তো যাই হোক, ও বাকি ব্যায়ামটুকু ও করতে লাগলো, মানে এই বুক ডাউন দেয়া, এ দেয়া, যা যা করে, স্ট্রেচিং ফ্রেচিং, মানে সমস্ত সব কিছু করছে। তা করে টোর ওর গায়ে যখন একটু ঘাম টাম আরও হয়েছে, তখন ও ওখানে টয়লেটে গেছে, টয়লেট করতে। মাঠে আছে, ওখানে টয়লেটের জায়গা রয়েছে এবং তার পাশে একটা চাপাকলও আছে। তো সেখানে টয়লেট টয়লেট করেও চাপাকল থেকে জল নিয়ে চোখে মুখে দিয়ে আবার ওর বোতলটা খুলে ও যখন জলটা খেতে যাচ্ছে, গা তো পুরো ঘেমে গেছে, তখন দেখছি গরুটা নেই। এবার না, ওর একটু কেমন কেমন যেন লাগতে লাগলো। ও বলছে, সে কি, ওই মহিলা তো ওখানে বসেছিল, ও মহিলা কোথায় গেল, আর এই গরুটাই বা ঢুকলো, গরুটা গেল কোথায়, গরুটাকে দেখছি না তো। তা ওর এইবারে কেমন একটা মানে ফিলিংস হতে থাকলো, মানে একটু আনকেনি ভাব, ফিলিং যেটাকে বলে, মানে খুব একটা ভালো বোধ ওর হচ্ছে না, কেমন যেন গা হাত পাগুলো একটু ভার ভার। তা ও সব রকমই ব্যায়াম তো যা যা করে সব তো করে ফেলেছে। এবারে ও ওইখান থেকে বললো, না বন্ধুরা তো কত দূর গেছে জানি না, যাই তোর আমি বাড়ি চলে যাই। ও ওই মাঠের ভিতর থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে ওই 150 মিটার রাস্তা ও হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। এখন আপনারা জানেন যে যারা এই জেলে টেলে হয়, এরা সকালবেলা দেখবেন একসাথে 5-7টা সাইকেল আর পিছনে এরকম বড় বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি, তার মধ্যে জাল, এই নিয়ে বেরোয়। এটা তো আপনারা দেখেছেন। তো তারা ওই মাছ ধরার জন্য তারা ওই যাচ্ছে। এবারে তাতাইকে ওখান থেকে আসতে দেখে একজন দুজন বোধ হয় তাতাইকে চিনত। তা বলছে যে, এই তুমি এত রাতে কোথার থেকে আসছো। তাতাই তখন তাদের বলছে, রাত কোথায়, এখন তো সকাল। তো যারা ওই মাছের ব্যবসায়ী, তাদের একজনের হাতে না রিস্ট ওয়াচ ছিল, ঘড়ি ছিল। সেই ঘড়িতে টর্চ মেরে দেখাচ্ছে, বলে, দেখো তো এখন তো 3:28। তো তুমি কোত্থেকে আসছো। তখন তাতাই একটু মানে সমস্যায় পড়ে গেল, মানে সরি, উত্তরটা দিতে পারছে না যে ও কোথায় গেছে। তখন ওই মাছের ব্যবসায়ী, যে তাদের একজন চিনতো, বলছে, তোমাকে কি বাড়ি পৌঁছে দেবো। তা বলছে, না 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 কাকু, আপনার যান, আমি চলে যাব। তো তারা চলে গেল। ও হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকেছে, জামা প্যান্ট ট্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে জল খেয়েছে। জল খেয়ে ও খাটে যখন শুয়েছে তখন 3:45 বাজে। এবার ও চিন্তা করতে লাগলো যে কি হলো ঘটনাটা। এক এক করে ওর সব মনে পড়তে লাগলো যে ও মাঠে ঢুকেছে, ওখানে দেখেছে মাটির ঢিবি, পরে ওই মহিলাকে বসে থাকতে, কিন্তু ওই মাঠে মাটির ঢিবি কোথাও নেই। এবার ওর মনে হলো, কারণ যেখানে মাটির ঢিবিতে বসে থাকতে দেখেছে, ওটা একটা ওই জায়গাটা বিশ্রামাগার, বসার জায়গা, যদি একটু ভাঙাচোরা, তাহলে মাটির ঢিবি দেখলো কি করে, সরি, মাটির ঢিবি দেখলো কি করে, মাটির ঢিবি তো ওখানে থাকবে না, আর মহিলাই বাকে। সেকেন্ড ওর মনে হচ্ছে যে গরু মাঠের মধ্যে ঢুকলো কি করে, এবং গরুটা হাওয়াই বা হয়ে গেল কি করে ওখান থেকে। দুটো। থার্ড, ওর যেটা সব থেকে ওকে বেশি নাড়া দিল, ওর এবার মনে পড়ে গেল, ওর যারা বন্ধু, যারা ওর সাথে একসাথে ব্যায়াম করে, ওকে সে ডাকে, তারা কিন্তু ওকে বলেছে যে আগামী 2 দিন ওরা থাকবে না, ওর এক বন্ধুর দিদির বিয়ে, সেখানে ওরা ব্যস্ত থাকবে বিয়ের কাজকর্মর দায়িত্বে, আর বউ ভাতে যাবে, সেই জন্য 2-3 দিন আসবে না, মানে ওকে ডাকতে। এটা তখন তাতাইয়ের মনে পড়ল। এবার প্রশ্ন, যে তাতাই যখন সারা ব্যায়াম ট্যাম কার্য সেরে ওই মাঠের থেকে ফেরে, কলেজ মাঠ থেকে, তখন সেই মাছের ব্যবসায়ীরা তাকে ঘড়িতে হাত দিয়ে দেখাচ্ছে এখন 3:28 বাজে। তাহলে হিসেব করে দেখুন যে তাতাই কটার সময় রাত্রে উঠে ওই মাঠের দিকে গেছিল।
আমার তো হিসেব বলছে মিনিমাম 2টোর আগে ও ওকে কেউ ডেকে নিয়ে গেছিল। সে যাই হোক, কোনো অশরীরই হোক বা কিছু হোক। এবং এরপর কিন্তু সকাল থেকে ওর গা গরম হয় এবং আস্তে আস্তে জ্বরে পড়ে যায় এবং ডাক্তার দেখানো হয়। কিন্তু জানেন তো, এই ডাক্তারের থেকে আমি একটা কথা বলি, বলবেন যে আজকাল বিজ্ঞানের যুগে এগুলো অশিক্ষিতর মতো কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, এখনো আছে। এখনো আমি বলি, যে রোগের যে ডাক্তার, সেখানে যদি না নিয়ে যান সারবে না। ঠিক আছে, প্রশ্নটা এইখানে। তো ডাক্তারি ওষুধ খেয়ে জ্বর কমছে, এগোচ্ছে, কিন্তু শারীরিক অবস্থার তো উন্নতি নেই এখন। তখন ওর মুখ থেকে সবটা জানতে পেরে ওকে পাশে গুণিন ছিল, তার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, তিনি বলেছেন যে এর কিন্তু হাওয়া লেগে গেছে খারাপ। দেখেই বলেছেন, ও কিছু শুনতে চাননি, তারপরে সব শুনেছেন। তখন বলছে চিন্তা করবেন না, আমি ঝেড়ে দিচ্ছি, জল পড়ে দিচ্ছি, খাগো ঠিক হয়ে যাবে। এবং তাতাই তারপরে ঠিক হয়ে গেছিল। এবং তাতাইয়ের ওই বিয়েতে নেমন্তন্ন ছিল, তাতাই যাবে না, তাদের টেস্ট পরীক্ষা সামনে ছিল, ওই জন্য বলেছিল ও যাবে না। কিন্তু ওর বন্ধুরা বলেছিল 3 দিন আসবেন। এবার বুঝুন, তাহলে ও 2টোরও আগে ঘর থেকে বেরিয়ে গেছে কারোর ডাক শুনে। তো এভাবে মানুষকে অনেক সময় মেরেও দিতে পারে। তো জানি না, অনেকে বিপদে পড়েছেন ঠিক এরমভাবে বেরোতে গিয়ে। আগে ভালো করে শোনার দরকার, জানার দরকার। কোনো সময় তড়িঘড়ি কেউ ডাক শুনলেন রাত্রিরে, চট করে উঠে দরজা খুলে বেরিয়ে যাওয়াটা মনে হয় ঠিক না। তো তাছাড়াই এরপর থেকে আর কোনো দিন ওই কলেজ মাঠে ওই ব্যায়াম করতে যাওয়ার নাম করতো না। যেটুকু করতো বাড়ির মধ্যে, কেন ওইসব অঞ্চলে যথেষ্ট জায়গা টায়গা আছে, বাড়ির মধ্যেও অনেক জায়গা আছে। এবং আজও ও সকালবেলায়, ভোরবেলায় হোক যাই হোক, ওই কলেজ মাঠেও ঢোকে না, যায় না, ওগুলো টোটালি বন্ধ করে দিয়েছে। তো ঘটনাটা আপনারা শুনলেন, কেমন লাগলো আমাকে? এই 200, বোধহয় এটা 222তম বোধহয় ভিডিও, জানি না 21তম না 22তম। কেমন লাগলো? আগের ভিডিওতে তো বেশ ভালো ভিউজ হচ্ছে দেখলাম। আসলে সব ঘটনা তো সবার সমান লাগে না। এবারে আপনাদের একটা বলি, যে আপনারা হয়তো বলবেন যে এত দেরি করে আপনি আসেন। দেখুন, আমার হাতে কন্টেন্ট না থাকলে আমি কি করে আসবো? আমি তো আপনাকে রোজ গল্প শোনাতে পারি। তাতে কি হবে? তাতে আমার ভিউজ বাড়বে, আমার 2 পয়সা হবে, কিন্তু আমি তো ওই জন্য আসি না। এবং সেই গল্প শুনতে শুনতে একটা সময় আসবে যখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না, ডাউনফল হতে থাকবে। বোঝা গেল? আমি যে গল্প বলি, গ্রাউন্ড জিরো থেকে আমি নিয়ে আসি, বা যারা পাঠান, আপনি বুঝতে পারছেন কোথায় নদিয়া ডিস্ট্রিক্ট, কোথায় কুচবিহার, কোথায় জলপাইগুড়ি, কোথায় রায়গঞ্জ, কোথায় মানে আপনার মানে ওকে বলে ওই সাউথ ক্যালকাটা, কোথায় সাউথ বেঙ্গল। তো চারপাশ থেকে। তবে একটা কথা বলি, যে এই ধরনের ঘটনাটাকে খালি এন্টারটেনমেন্ট হিসেবে নেবেন, কোনো এই হিসেবে নেবেন না। কারণ আপনারা কিন্তু বিভিন্ন যে সমস্ত চ্যানেল, অনেক জায়গাতে গল্প শোনেন, তারা হয়তো আমার থেকে আরো বেশি ভালো বলেন। হুম। কিন্তু আমি একদম সরাসরি সামনে বসে বলি। এবং আমার মনে হয় যে এই আমার যে বলা ঘটনাগুলো, এগুলো কোনো বই টই ঘাটলে পাবেন না, একটু ফারাক আপনি পাবেন। ঠিক আছে, যাই হোক, জানি না এখন। হ্যাঁ, আমি বলছি না, কারণ আমি এরকম কোনোদিন মানে আমার অভ্যেস নেই যে আমি যদি বলতে হয় আমি বলে দেবো। যখন একদম ধরুন কন্টেন্ট নেই, হাতে আসছে না, আমি বলে দেবো। এখনো আমার কাছে 2টো কন্টেন্ট রয়েছে, একটা সুমনের কোচবিহার, আর একটা আরেকটু ছেলে, ওর দাদুর ব্যাপারে। হ্যাঁ, কন্টেন্ট দুটো খুব বেশি বড় না, ছোট। আমি অপেক্ষা করছি আর নতুন কন্টেন্টের জন্য। আসলেই আমি সামনের দিন আবার তখন আমি চলে আসবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া বা কারোর থেকে শুনেছেন এইরকম ঘটনা আমাকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে আমার ইনবক্সে, এসে তারপর পাঠাতে হবে। ইনবক্সে মানে আইদার আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেঞ্জারে আসতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আসতে পারেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্স। এবার ডেসক্রিপশন বক্স থেকে কীভাবে আপনি ওটা সংগ্রহ করবেন বলে দিই। যেখানে লেখা আছে আমার চ্যানেলে বাবা মা ঠাকুমা দাদু আর সব অতীত, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে প্রেস করুন। প্রেস করলে দেখবেন ডেসক্রিপশনটা আপনার সামনে চলে এসছে, ওর নিচে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওইখানে এসে একটা হাই লিখুন। কালকে শান্তনু নাম কোনো এক ভদ্রলোক, তিনি হোয়াটসঅ্যাপে এসছেন, তিনি একটা হাই লিখেছেন। আমি বললাম যে হ্যাঁ বলুন। তারপর থেকে উনি
মেসেজটা দেখছেন কিন্তু কোনো কথা বলছেন না। আমি একটা কথা বলি, যাদের কাছে গল্প থাকবে তারাই আসবেন বা ঘটনা থাকবে, এবং যারা আমাকে ঘটনা পাঠান তারা চিরকালই আমার কিন্তু হোয়াটসঅ্যাপে করে যান। কিন্তু আদার্স যদি সবাই চলে আসেন উইদাউট গল্প ছাড়া, তাহলে কিন্তু আমার পক্ষে মুশকিল। আমাকে কিন্তু মানে নম্বর নোট করে রাখতে হচ্ছে যে কোথায় কার গল্প আছে। বুঝতে পেরেছেন? তা এইভাবে অযথা মানে গল্প না থাকলে হোয়াটসঅ্যাপে আসবেন না। তা আমি শান্তনুবাবু যিনি এসছেন, আমি দেখি উনি কিছু বলেন কিনা। যদি না বলেন আমি কিন্তু ব্লক করে দেবো। কারণ দেখুন, আমি কত রাখবো হোয়াটসঅ্যাপে? যার কাছে গল্প নেই, নেই, বেকার এসে তো এখানে কোনো লাভ নেই। তো আমার দরকার কন্টেন্ট, ঠিক আছে? কারণ আমার কাছে এত মোটা মোটা বই আছে, রোজ গল্প বলে দেবো, কিন্তু দুদিন বাদে আবার ডাউনফল শুরু হয়ে যাবে। ও ভালো লাগবে না ওগুলো শুনতে, ঠিক আছে? যদি আমি কখনো ভালো খুঁজে পাই আমি তো নিশ্চয়ই বলবো, কিন্তু আমি বলে দেবো যে যেটা গল্প ছিল। তারপরে আবার দেখুন, কোন লেখকের ব্যাপার আছে, কপিরাইটের ব্যাপার আছে। কোনো আপনার জায়গায় দেখেন 272 কে ভিউজ, অমুক তমুক, হ্যানা তেনা। এখন সেগুলো দেখুন তো কপিরাইটের ব্যাপার আছে। আমার তো কোনো কপিরাইটের ব্যাপার নেই। আমার কপিরাইটের ব্যাপারই নেই। এগুলো কন্টেন্ট যারা স্বেচ্ছায় আমাকে পাঠান, তাদের অডিও টডিও সমস্ত কিছু আমার কাছে আছে, এবং তারা উইলিংলি আমাকে পাঠিয়েছেন। হয় আমার বলাটা তাদের ভালো লেগেছে সেই জন্যই পাঠান। যে কতটা ঠিক করে বলতে পারি জানি না। তো আপনারাও পাঠান এইভাবে। আমি তো বলে দিলাম কিভাবে আসবেন আমার মানে হোয়াটসঅ্যাপে। তবে যাদের কাছে গল্প আছে তারাই আসবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কখনো আসতে দেরি করলে, বা একদিন 2-4 দিন দেরি হলে, বা 5-6 দিনও দেরি হলে, কখনো মনে করবেন না যে আমি স্বার্থসিদ্ধির জন্য আসি। নিজের কাজ যতই থাক, আমি কিন্তু এখানে আসার চেষ্টা করি। কিন্তু দেখুন, ভালো কন্টেন্ট এর আমি সবসময় আশা করি যে ভালো জিনিস আসুক। হুম একটু বিশ্বাসযোগ্য, হ্যাঁ, যে এরকম হলেও হতে পারে। আগে তো ঘটনাগুলো দেখলেই যাবে। কোনো ঘটনা আজকে এলো, আমি কালকে দুম করে আমি সেটা ভিডিও করে আমি বলতে পারি না। এটা একটা চরম বোকামি হয়ে যাবে। মানে আমার বিপদ চলে আসতে পারে। আগে ভালো করে তো বুঝতে হবে যে কি বলতে চেয়েছে ঘটনা। তো ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভাবছি যে এর মাঝে একদিন আমি একটু লাইভে আসতে চাই। দেখুন, আমি তো গল্প আপনাদের সবসময় শোনাই, কিন্তু আমারও তো ইচ্ছে করে আপনাদের সাথে গল্প করতে। তা আপনাদের সেই লাইভটা আসবো, আমি কিন্তু কোনো গল্প বলবো না। যদি আপনারা রাজি থাকেন তাহলেই আমি আসবো। মানে আপনাদের এই চ্যানেল কেমন লাগে, কিরম ধরনের গল্প শুনতে চান, কোথায় থাকেন, তা আমারও তো একটু ইচ্ছে করে আপনাদের সাথে গল্প করি বসে। তো সেই জন্যই লাইভে একদিনকে আসবো ভাবছি। দেখি আপনারা, আমি বলে দেবো কবে। যদি আপনারা বলেন তাহলে আমি আসবো, এসে আপনাদের সাথে একটু গল্প করব। হুম তাতে সুবিধা হয়, মানে সবার সাথে পরিচয় হয়। আর মাঝে মধ্যে এরকম লাইভেও একটু আসার দরকার। আমি জানি, বুঝি। আহ, তো নিশ্চয়ই আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঘটনা শুনতে থাকুন, আমি আপলোড দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে। তবে ওই ট্যাগলাইনটা ওই থাকবে যে তাতাইকে মাঝরাতে কলেজ মাঠে ডেকে নিয়ে গেল কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।